আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের খবরের বিশেষ আয়োজন প্রার্থীদের নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট ৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম হযরত, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নির্বাচনের ৫ মাসের মতো বাকি রয়েছে এবং সম্প্রতি আমরা দেখলাম যে ডাকসু এবং জাকসু নির্বাচনগুলো হলো। কি মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন কি হওয়া সম্ভব? অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এখনো পর্যন্ত নির্বাচন আসলে ১০০% সুষ্ঠু হবে এমন সম্ভাবনা ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি না। ডাকসু এবং জাকসুর যে নির্বাচনটা হয়েছে, বিশেষ করে তুলনামূলক ডাকসুতে বিতর্কটা কম হয়েছে। এক্ষেত্রে আমি মনে করি সেটা তাদের নিজস্ব যে প্রশাসন, এক্ষেত্রে তাদের সফলতার হারটাই বেশি সরকারের সফলতার চেয়ে। এখনো পর্যন্ত প্রশাসনের উপর সরকারের উল্লেখযোগ্য কন্ট্রোল নেই এবং দেশ অনেক ক্ষেত্রেই মনে হয় দেখলে যে আউট অফ কন্ট্রোল আছে। বিভিন্ন জায়গায় যেভাবে মব চালানো হয়, বিভিন্ন দুর্ঘটনা ঘটতে থাকে, তাতে সরকারে আসলে কতটুকু কন্ট্রোল আছে বা প্রশাসন কতটুকু তাদের কথা শুনবে, এটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তা আছে। তাছাড়া এখনো সে আওয়ামী লীগের নিযুক্ত লোকগুলোই তো পুরো বাংলাদেশের দায়িত্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিগত সময়ে যাদের হাতেই বিভিন্ন রকম অপকর্ম হয়েছে। তো যার কারণে আসলে এখনো পর্যন্ত ১০০% নিশ্চিত এটা হওয়া কঠিন। এজন্যই আমরা যারা রাজনৈতিক দল আছে, বিশেষ করে ইসলামী ঘরানার যত দল আছে, আমাদের খেলাফত মজলিস সহ, আপনারা দেখেছেন যে আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে অন্যতম আমাদের কর্মসূচি এটাকে কেন্দ্র করে যে লেভেল প্লেইং ফিল্ড যাতে নিশ্চিত করা হয়। কারণ যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে তো আসলে ভোটাভুটি করা এটা একটা প্রহসনের নির্বাচন ছাড়া আর কিছু হবে না। তো যদি আসলে এটা সরকার ১০০% না হলে অন্তত কাছাকাছি পরিমাণও যদি সফলতা অর্জন করে, তাহলে এটা বাংলাদেশের জন্য নতুন একটা মাইলফলক হবে ইনশাআল্লাহ। তবে স্বাধীনতার পর থেকে পর্যন্ত একটা নির্বাচন ১০০% সুষ্ঠু হয় নাই, তো এবারও ১০০% সুষ্ঠু হওয়ার আশা করে খুব একটা লাভ নেই। গত ১ বছরে আমলাতন্ত্রের যে বিষয়টা, সেটা কিন্তু এই সরকার সমাধান করতে পারেনি। এটা কি এই সরকারের ব্যর্থতা বলে মনে করেন? এই সরকারের ব্যর্থতা তো অবশ্যই। তাছাড়া এই সরকার তো তৃণমূল থেকে উঠে আসা সরকার না, পুরো গোটা দেশে তাদের চেইন আছে, বিষয়টা এমনও না। আর যতদিন যাচ্ছে তারা নিজেদের কাজের কারণে বিতর্কিত হচ্ছে, জনপ্রিয়তা হারাচ্ছে। আর আমলাতন্ত্র জিনিসটাই এমন যে তারা আসলে কখনোই কোনো সরকারকে নিজেদের থেকে স্ব-আগ্রহে তারা স্পেস দিতে চায় না, বরঞ্চ তারা ক্ষমতাকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায়। তো ডিপ স্টেট তো সবসময় কার্যকর থাকে, যার মধ্যে আমলাতন্ত্র মোটামুটি শীর্ষেই আছে। তো এই সরকারের ব্যর্থতার তালিকা তো অনেক দীর্ঘ। তার মধ্যে আমলাতন্ত্রের উপর তাদের কন্ট্রোল না থাকা, উল্টো তাদের অনেক উপদেষ্টা নিয়মিতভাবে আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হওয়া, এটা অবশ্যই তাদের ব্যর্থতা। তবে প্রফেসর ডক্টর ইউনূস তিনি যদি না থাকতেন প্রধান উপদেষ্টা হিসাবে, তাহলে তো মনে হতো যে এতদিনে এদেরকে গিলে ফেলতো বা তাদের দ্বারাই পুতুল সরকারে পরিণত করে ফেলতো। তো এক্ষেত্রে তার যে আন্তর্জাতিক ইমেজ এবং তার ব্যক্তিত্বের কারণে আমি মনে করছি যে না, কিছু ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণের বাইরে থাকছে, না হলে আমলাতন্ত্রের প্রভাব অবশ্যই বেশি। পিয়ার নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তারপর সেটা অনেকটাই ঝিমিয়ে পড়ে। তবে আবার ইদানিং দেখলাম যে বিভিন্ন দল তারা যুগপৎ আন্দোলন শুরু করেছে এবং সেখানে তাদের যে দাবিগুলো, সেখানে পিয়ার আছে। আপনার দল এই পিয়ারের পক্ষে নাকি বিপক্ষে, বা আপনার দলের অবস্থানটা কি? পিয়ার নিয়ে আমরা শুরু থেকেই বলে আসছি যে নিম্নকক্ষে আমরা পিয়ারের পক্ষে না, এবং বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে এটাকে আমরা একটা অবাস্তব এবং অযৌক্তিক দাবি বলে মনে করছি। তবে উচ্চকক্ষে যেহেতু এই আলোচনা ইতিমধ্যে এসেছে যে সংসদ এবার দ্বিকক্ষ বিশিষ্ট হবে, তো উচ্চকক্ষে পিয়ার থাকাটাকে আমরা যৌক্তিক মনে করি। কারণ হলো বিএনপি যে পদ্ধতির প্রস্তাব করেছে উচ্চকক্ষে, এমনটা যদি হয় তাহলে এটা জাস্ট বেকার পুনর্বাসন আর রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া ভিন্ন কিছু হবে না। ইতিপূর্বে আমরা দেখেছি নারীদের সংরক্ষিত আসনের নামে যেমনটা হয়েছে, এক্ষেত্রে পিয়ার যদি বাস্তবায়ন না করা হয় তাহলে উচ্চকক্ষেও এটার প্রতিচ্ছবি ছাড়া ভিন্ন কিছু হবে না। তো জাস্ট একটা রেপ্লিকা বানানোর জন্য তার উচ্চকক্ষ খোলার কোনো দরকার নেই। তো উচ্চকক্ষ যদি হয়, না হলেও সমস্যা নেই, যদি হয় তাহলে সেটা অবশ্যই পিয়ারের ভিত্তিতে হওয়া দরকার। তা আমাদের দলের অবস্থান এক্ষেত্রে এমন, এবং
আমরা ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থাও এক্ষেত্রে এমন যে আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না, তবে উচ্চকক্ষ যদি সংসদে থাকে তাহলে অবশ্যই পিয়ারের সঙ্গেই থাকা উচিত। আর বাকি যে দলগুলো আছে যেমন জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন, তারাও যে এখন ব্যাপক পিয়ারের কথা বলছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, আমার কাছে মনে হয়েছে যে ক্ষেত্রেও তাদের মূল ফোকাস হলো উচ্চকক্ষটাই। বাকি একটা দাবি বাস্তবায়ন করার জন্য অনেক সময় একাধিক বিষয় সামনে আনতে হয়, যাতে করে দর কষাকষি হয়ে লাস্টে কোনো একটা অন্তত চূড়ান্ত হয়ে যায়। আর উচ্চকক্ষের দাবি আদায়টা তুলনামূলক সহজ, কারণ জুলাই সনদের আপনারা দেখেছেন ঐকমত্যের কমিশনের যে বারবার বৈঠক হয়েছে, তো সেখানেও জুলাই সনদের মধ্যে কিন্তু আসলে উচ্চকক্ষ পিয়ারের কথাটাই ছিল, কিন্তু বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয়, মূলত এই ঝামেলাটা তৈরি হয়েছে। এবং এই আন্দোলনের এখন যে কথাটা দেখা যাচ্ছে এটা মূলত বিএনপির সে অবস্থানের কারণে। তা আমরা ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে আমরা উচ্চকক্ষে পিয়ার হোক এটা নিয়ে আমাদের দ্বিমত নেই, কিন্তু নিম্নকক্ষে আমরা পিয়ার এটা আপাতত সমর্থন করছি না। এই পিয়ারের যে বিষয়টা বা উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার, এই বিষয়টা যদি আমাদের দর্শক একটু বুঝাই বলতেন। নিম্নকক্ষ এটাই হলো সংসদের, মানে যাদের হাতে আইন প্রণীত হবে, যারা মূলত সংসদের সবকিছু করবে, এটাই হলো নিম্নকক্ষ, বা এখন স্বাভাবিকভাবে আমরা যে রূপটা দেখছি। আর উচ্চকক্ষ হবে অনেকটাই মুরব্বী মতো, তত্ত্বাবধায়কের মতো, তারা এক্সট্রা কিছু তত্ত্বাবধান করবে। হ্যাঁ, তারা চাইলে নিম্নকক্ষের বিলটাকে বাতিল করে দিতে পারবে এমন না, তবে এখানে তাদের কোনো সে থাকলে, কোনো কথা থাকলে তারা সেটা উপস্থাপন করতে পারবে এবং পরবর্তীতে সেটা ঘুরে আবার আলোচনার মধ্যে আসবে। আর যদি এমন হয় যে তারা কোনো কিছু ফেলে রেখেছে, হাও বলছে না, নাও বলছে না, তাও নির্দিষ্ট একটা সময়ের পরে সেটা গিয়ে বাস্তবায়ন হবে। তাহলে উচ্চকক্ষ থাকলে সুবিধা যেটা হয়, এখানে জবাবদিহিতা বা তত্ত্বাবধানের দিকটা একটু বেশি নিশ্চিত হয়। এবং সংসদে কোনো একটা দলের একক সংখ্যাগরিষ্ঠতা হলে, আমরা আগে দেখেছি আওয়ামী লীগের আমলে যেমন ছিল, এতে যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কাটানোর জন্য উচ্চকক্ষ কিছুটা, 100% না হলেও কিছুটা অবদান রাখতে পারে। তো এ কারণে মূলত উচ্চকক্ষের আলোচনাটা এসেছে। এখন নিম্নকক্ষে যদি পিয়ার দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশে এখানে আর প্রার্থী থাকবে না। আমরা যেমন প্রার্থী হিসাবে মাঠে যাচ্ছি এটা থাকবে না, তখন হলো দলের প্রতীকে নির্বাচন হবে। যেমন সেখানে ধানের শীষ এটা একটা প্রতীক, তারপর খেজুর গাছ একটা প্রতীক, আমাদের ঘড়ি একটা প্রতীক, দাঁড়িপাল্লা একটা প্রতীক, এরকম প্রতীকে নির্বাচিত হবে। তো এখন যেই প্রতীক যেই কয় পার্সেন্ট ভোট পাবে পুরো দেশের সব ভোট কাউন্ট হওয়ার পরে, তাদেরকে সেই হারে সংসদে আসন দেওয়া হবে। তো এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যে হারে নমিনেশন বাণিজ্য হয় বড় বড় দলগুলোর ভেতরে, তখন তো এটা আরো বেশি করে হবে। কারণ নমিনেশন বাণিজ্যে আপনি যখন দলের পক্ষ থেকে একটা আসনে আপনি প্রার্থী হলেন, এটা কিন্তু 100% নিশ্চিত না আপনি বিজয়ী হবেনই হবেন, তারপরও কোটি কোটি টাকার বাণিজ্য হয়। আর সেখানে যখন আপনি নিশ্চিতভাবে আপনার প্রতীক পাস করে আছে এবং আপনাকে এখানে যদি সিলেক্ট করা হয় আপনি অটো এমপি হয়ে যাচ্ছেন, তাহলে কি হারে যে এটা নিয়ে দুর্নীতি চলবে বলার অপেক্ষা রাখে না। তাছাড়া এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার আশঙ্কা আছে, এটা অনেকে বোঝে না যে কিভাবে। এখন যদি আওয়ামী লীগ, এখন সেটা আওয়ামী লীগের হোক অথবা অন্য কারো কাঁধে ভর করে, যেমন জাতীয় পার্টির কাঁধে ভর করেও তারা যদি পুনর্বাসিত হতে চায়, যেখানেই তারা প্রচারণায় নামবে, গণসংযোগে নামবে, পাবলিকের হাতে মাইর খাওয়ার আশঙ্কা আছে। কিন্তু যখন পিআর পদ্ধতিতে আসবে তখন তো আর তাকে দুয়ারে দুয়ারে গিয়ে প্রার্থীকে ধর্ণা দিতে হবে না, বরঞ্চ তাদের ভোটগুলো তো বাংলাদেশে আছে এবং কোটি কোটি ভোটার তাদের ইতিমধ্যে তো আছে, তারা তো আর দেশ থেকে চলে যায়নি, আর অনলাইন প্রচারণা তো আছেই। তো দেখা যাবে এই সবগুলো, এবং অন্য ধর্মের মধ্যেও তাদের ভালো একটা ভোটের পরিমাণ আছে। ডাকসুতে আমরা দেখেছি জগন্নাথ হলে মাত্র 10টা ভোট পেয়েছে শিবিরের ভিপি, আর জিএস প্রার্থী পেয়েছে মাত্র 5টা, যেখানে অন্যরা 1000-এর অধিক ভোট পেয়েছে। তো এর মানে এই ভোটারগুলো তো তাদের আছে সংরক্ষিতভাবে। তো এখন যদি পিআর পদ্ধতি হয় তাহলে তারা যে কোনো একটা নামকাওয়াস্ত দলের কাঁধে ভর করেও তাদের পুনর্বাসন হওয়ার একটা সমূহ আশঙ্কা আছে। তো এর জন্য নিম্নকক্ষে আমরা পিআর চাই না। তবে উচ্চকক্ষে পিআর হলে যে সুবিধাটা হবে, মোটামুটি সব দলেরই সেখানে একটু অংশগ্রহণ থাকবে, সবাই নিজেদের কথাটা তত্ত্বাবধান হিসেবে উপস্থাপন করতে পারবে। আর না হলে যেটা হবে যে নিম্নকক্ষে যাদের একচ্ছত্র আধিপত্য, উচ্চকক্ষেও তাদের একচ্ছত্র আধিপত্য হবে। তো এটা তো তামাশা, এটা তো প্রয়োজন নাই, এমন হলে উচ্চকক্ষেরই দরকার নেই। নির্বাচনী তফসিল ঘোষণা আগ পর্যন্ত আমরা ধরে নিলাম যে হয়তো ইসলামী দলগুলোর যে জোট বা সমঝোতা সেটা সেভাবে প্রকাশ পাবে না। তবে এর আগে এই সময়টাতে যে ইসলামী দলগুলোর বিভিন্ন কেন্দ্রীয় নেতারা একজন আরেকজনের বিপক্ষে যে কথা বলছে বা ফেসবুকে আমরা দেখি কাদা ছোড়াছুড়ি, এই বিষয়টা কি জোট বা সমঝোতাকে অনেকটা সংকীর্ণ করে দেবে মনে করেন?
ইসলামী অঙ্গনে যতগুলো দল আছে তাদের ক্ষেত্রে মানুষ যে বৃহৎ একটা ঐক্যের স্বপ্ন দেখেছিল, ইতিমধ্যে সেই স্বপ্ন অনেকটাই ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বিশেষ কোনো গায়বী কিছু না ঘটে, তাহলে আপাতত এটা সম্ভাবনা আমি খুব কমই দেখছি। আসন সমঝোতার ক্ষেত্রে দরকার তো ছিল এটা যে তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা হবে, আনুষ্ঠানিক প্রকাশ হবে, কিন্তু নিজেদের ভেতরে পারস্পরিক বোঝাপড়া এটা তো অবশ্যই আগ থেকেই হয়ে আসবে। এখনো পর্যন্ত আমরা এটার কোনো বাস্তবায়ন দেখি নাই। উল্টো আমার আসনের কথা যদি আমি বলি, সেখানে সবচাইতে বড় ইসলামী দলের প্রার্থী তিনি যখন যাচ্ছেন মানুষের দুয়ারে, গিয়ে এমন কথাবার্তা বলছেন যে আমার চাইতে কোনো যোগ্য প্রার্থী থাকলে আপনারা বলেন, তাহলে আমি বসে যাব আর আমি তার জন্য আসনটা ছেড়ে দেব। তো এগুলো তো আসলে ঐক্যের কথা না। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে যতবারই বলেছি, এখানে আমি নিজের ঢোল গিয়ে পিটাই না, বরং এটাই বলি যে ইসলামের পক্ষে একটা গণজাগরণ দরকার, আমাদের একটা গণ আন্দোলন দরকার। সকলে আমরা ইসলামের সাথে আছি এবং ইসলামের বিজয় চাই, এটা জাতিকে বোঝানো দরকার, এবং আগামী নির্বাচন এটা আমাদের জন্য একটা অনন্য সুযোগ। তো ঐক্যের ক্ষেত্রে তো আসলে দিলে যদি ঐক্য না থাকে, বাহিরে তো ঐক্য প্রকাশিত হবে না। বাংলাদেশে হয়ে গেছে একটা কথা আপনারা শুনেছেন যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, মানে কি স্বার্থ যেদিকে দলও সেদিকে। এখনো পর্যন্ত অবস্থা এমন যে বিএনপি যদি কিছু দলকে কিছু আসনের লোভ দেখায়, এখনো তারা আনুষ্ঠানিক টোপ দেওয়া শুরু করে নাই, এজন্য অনেকে হয়তো ঐক্যের কাছাকাছি আছে। তারা যদি টোপ দেওয়া শুরু করে, তাহলে অধিকাংশ দলই এখানে থাকবে বলে মনে হয় না, বরং তারা সেদিকে গিয়ে ঝোঁকার সমূহ সম্ভাবনা আছে। হ্যাঁ, বিএনপির সাথে গেলেই যে অনেক বড় কিছু ক্ষতি হয়ে যাবে এমন না। অতীতে 2001 সালে তো জামাত সহ 4 দলীয় ঐক্যজোট তখন হয়েছিল। তো যার কারণে সেটা আবার ভিন্ন আলাপ, মানে এখন কার সাথে গেলে কি লাভ না লাভ। কিন্তু বাস্তবতা হলো, ফিল্ডের বাস্তবতা যদি বলি, প্রার্থীদের অবস্থা যদি বলি, আর দলগুলোর দিলের হালত যদি বলি, তাহলে ইতিমধ্যে ঐক্যের সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। হ্যাঁ, আল্লাহ যদি চান অনেক কিছুই সম্ভব। সেক্ষেত্রে যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বৃহত্তর একটা ঐক্য আসলেই হয়, ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতির গতিপথই পাল্টে যাবে, নতুন মেরুকরণ তৈরি হবে, এবং একসময় ইনশাআল্লাহ এই দেশেও ইসলামের একটা বিপ্লব হবে। কারণ সবাই মিলে যদি ক্ষমতায় যেতে নাও পারে, অন্তত প্রধান বিরোধী দল তো হবে। আর এই দেশের মানুষের সেন্টিমেন্টটাই এমন, তারা এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এবার যারা ক্ষমতায় যাবে 5 বছর পর বিপরীত অপশনকে মানুষ সিলেক্ট করবে, তখন ওই বিরোধী দল যারা থাকবে তারাই হয়তো ক্ষমতায় যাবে। তো যার কারণে ইসলামপন্থীদের একটা বৃহৎ সুযোগ আছে, এবং বিরোধী দল না থাকলে তো আসলে গণতন্ত্রও থাকে না। বাংলাদেশে যদি এমন হয় যে এখানে আগে যেমন একচ্ছত্রভাবে সরকারি আধিপত্য ছিল, আগামী দিনেও যদি তা হয়, তাহলে এটা তো আসলে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও জাতির জন্য কল্যাণকর হবে না। তো সর্বোপরি একটা ঐক্যের সম্ভাবনা যেহেতু আছে, যদি এটা কাজে লাগে তাহলে অবশ্যই অনেক ভালো দিকের আছে। ইসলামী ঐক্যের কথা বললে বা ইসলামী ঐক্যের প্ল্যাটফর্ম হলো হেফাজত ইসলাম বাংলাদেশ, এবং হেফাজতের অনেক নেতারা বলে থাকেন যে তারা সবসময় যে কোনো সরকারের আমলে প্রেশার দল হিসেবে কাজ করবে। তো সেই ধারাবাহিকতা হয়তো বা ডক্টর ইউনূসের দাওয়াতে তারা যমুনা মাঝে মধ্যে যান। তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়। আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে হেফাজত ইসলামের ভূমিকা কেমন হওয়া উচিত? একটা তিক্ত বাস্তবতা হলো, হেফাজতের সাথে যারা আছেন তাদের বড় একটা অংশই যেহেতু রাজনীতিবিদ, নিজস্ব দল আছে, সেই দলের নিজস্ব দর্শন আছে, দৃষ্টিভঙ্গি আছে, এবং কওমিভুক্ত সবগুলো দলের চেয়ে হেফাজতের শক্তিটা তুলনামূলক বেশি আছে। অরাজনৈতিক হওয়ার পরেও রাজনৈতিক অঙ্গনে তার নাম, তার আলোচনা সবকিছুই অন্যদের চাইতে বেশি আছে। তো যার কারণে যারা রাজনীতিবিদ তারা আসলে যে কোনো প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে নিজেদের সুবিধা আদায় করতে চাইবেন, এটা অস্বাভাবিক না, বা বাংলাদেশে এই চর্চাটা আসলে নতুন না, বরং পুরাতন। তো হেফাজত তো বৃহৎ একটা কমিটি তার আছে, 200+ মানুষ কমিটির সদস্য আছে, কিন্তু এত মানুষ নিয়ে মিটিং করা এবং সবাই সংগঠনকে সমানভাবে ওন করা, পরিচালনা করা, এটা তো আসলে পসিবল না। তো সবসময় দেখা যায় কোনো সিন্ডিকেট স্বাভাবিকভাবে এটা পরিচালনা করে, বা বড় কমিটি হলে এমনটাই তো হওয়া লাগে। তো সিন্ডিকেটের মধ্যে যারা থাকে তাদের অন্তরের ঝোঁক যেদিকে থাকে, সংগঠনের মধ্যেও তো আসলে সেই বলয়, সেই ধারা, এবং সেটাই ব্যাপকভাবে প্রকাশিত হয়ে থাকে। তো হেফাজতের ভূমিকা আগামী নির্বাচনে নিরপেক্ষ থাকবে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না, বরঞ্চ কোনো এক পক্ষের দিকে ঝুঁকবে, এবং এক্ষেত্রে সিন্ডিকেটের সদস্যরা তারা যেদিকে ঝুঁকবেন, অটোমেটিক হেফাজতকেও সেদিকে ঝুঁকানোর চেষ্টা করা হবে, এটা স্বাভাবিক। তবে আমি মনে করি হেফাজতের অতীত যে সুনাম ছিল সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য এটাকে কোনো রাজনীতির দিকে না নেওয়াটাই ভালো। সরাসরি যেমন হেফাজত নির্বাচনে যাবে না, তার নিবন্ধন নেই, তার প্রতীক নেই, একইভাবে সেটা অন্য কোনো ব্যক্তির যাওয়ার সিঁড়ি হওয়া উচিত না, বরং নিরপেক্ষ অবস্থানে থাকলে নির্বাচনের পরেও তা আন্দোলনের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে একটা সুন্দর নিরপেক্ষ অবস্থান থেকে প্রেশার শক্তি হিসাবে সে অবশ্যই কাজ করতে পারবে। না হলে দেখা যাবে নির্বাচনের পর
তার অস্তিত্ব কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। আপনার নির্বাচনী আসনে যদি আমরা কথা বলি, যে অন্যান্য প্রার্থীদের তুলনায় আপনি অনেকটা আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, এবং এতদিনের প্রচারণার পর কি মনে হচ্ছে যে সেখানকার মানুষ বা আপনার অঞ্চলের মানুষ কতটা আপনাকে নিজের করে মনে নিয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা বেশ আগ থেকে নেমেছি, এটা সত্য। কারণ নির্বাচনের মাঠে তো আমি এবার প্রথম। যারা আগে কয়েকটা নির্বাচন করেছে তারা হয়তো কিছুটা পরে নামলেও তাদের খুব একটা সমস্যা নেই, কিন্তু আমরা যে নির্বাচনে এসেছি সবাই তো আর অনলাইনে অভ্যস্ত না, সবাই তো ফেসবুক ইউজারও না, ইউটিউবেও নিয়মিত নজর রাখে এমন না। বিপুল মানুষ থাকে, গ্রামাঞ্চলের মানুষ যারা আসলে তেমন কিছু জানে না। তো তাদের দুয়ারে দুয়ারে গিয়ে অন্তত বার্তাটা যদি না জানাই যে আমরা আগামী নির্বাচনে প্রার্থী হিসাবে আসছি, তাহলে দেখা যায় যে এটা আসলে নির্বাচনের দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভালো সিদ্ধান্ত হবে না। তো আমরা এ কারণেই আগে নেমেছি। বাকি নামার পরে আলহামদুলিল্লাহ ধারণার চাইতে অনেক বেশি সাড়া আমরা পেয়েছি। বিশেষ করে সবাই জানে পুরো বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ তুলনামূলক সবচাইতে বেশি ধর্মপ্রাণ, এবং সিলেটের মধ্যেও শহরের তুলনায় আশপাশের যে মফস্বল এলাকাগুলো আছে, বিশেষ করে আমি যদি সিলেট 4 এবং সিলেট 5 এই আসনগুলোর কথা বলি, এখানকার মানুষ অনেক বেশি ধর্মপ্রাণ। আমাকে একজন জিজ্ঞেস করলো যে আপনার যখন আমরা পথসভাগুলো দেখি সেখানে দেখলে মনে হয় যে সবাই কি হুজুর কিনা, কিন্তু চেহারা জুম করে দেখলে দেখা যায় না, সাধারণ মানুষের মতো চেহারা, কিন্তু মাথায় টুপি দেখি, মুখে দাড়ি দেখি, তা আসলে কাহিনী কি? আমি বললাম আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের বেশিরভাগ মানুষের বৈশিষ্ট্য এটা। হঠাৎ দেখলে মনে হবে সবাই মাদ্রাসার কিনা, কিন্তু না, এই পরিমাণ টুপিওয়ালা, নারীদের মধ্যে এই পরিমাণ বোরকাওয়ালি সেখানে বিদ্যমান আছে। তো সবচাইতে বেশি সাড়া আমরা অনেক কারণে পেয়েছি। এর মধ্যে একটা হলো আমার পাশের যে আসন সিলেট 5, স্বাধীনতার পর থেকে 3 জন আলেম প্রার্থী সেখান থেকে সংসদ সদস্য হয়েছেন, কিন্তু সিলেট 4-এ আসলে ওইভাবে বড়সড় প্রস্তুতি নিয়ে কেউ নামেও নাই, এবং মানুষও আসলে তার পক্ষে সকলে মিলে একসঙ্গে দাঁড়ানোর সুযোগ পায় নাই। যার কারণে সকলের ভেতরে একটা হাহাকার আছে যে আমাদের পার্শ্ববর্তী আসন ধর্মপ্রাণ হওয়ার দিক থেকে, ওলামা ভক্ত হওয়ার দিক থেকে তারা নিজেদের প্রমাণ রেখেছে, স্বাক্ষর রেখেছে, কিন্তু আমরা তো পারিনি। আর এবার তো আলহামদুলিল্লাহ আমার তো একটা পরিচিতি ওয়াজের কারণে, লেখালেখির কারণে এক থেকে আছে, মহব্বতও আছে। ওই অঞ্চলেও দেখা গিয়েছে, এমনও হয়েছে মাহফিলে গেলে 10-20 হাজার 30 হাজার লোক তারা এমনি কথা শোনার জন্য চলে আসছে। তো আমাকে তো নতুন করে পরিচিত হতে হচ্ছে এমন না। রাজনৈতিক পরিচয় বা নির্বাচনী পরিচয়টা হয়তো নতুন, কিন্তু ব্যক্তিগত পরিচয়টা তো আছে এবং মহব্বতও আছে। তো যার কারণে আলহামদুলিল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে আমি এই পর্যন্ত না হলেও কয়েক ডজন মানুষের কসম শুনেছি, কসম, যারা কসম খেয়ে বলেছে হুজুর দলের জায়গায় দল, কিন্তু নির্বাচনে আমরা আপনাকে ভোটটা দিব ইনশাআল্লাহ। তো এই যে সারাটা আমরা দেখতে পাচ্ছি, যদি নির্বাচন স্বাভাবিকভাবে হয় এবং লেভেল প্লেইং ফিল্ড যদি আসলে ঠিকভাবে সরকার নিশ্চিত করতে পারে, আগামী নির্বাচনে আমরা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হব ইনশাআল্লাহ। আপনার আসলে যেহেতু আপনি জনপ্রিয় অনেকটাই, তো এই জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যেহেতু আগামী নির্বাচনে সমঝোতা বা জোট হতে পারে, যদি মনে হয় যে দল আপনাকে মানে না দেয়, নমিনেশন না দেয়, তাহলে কি আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন? দলীয় নমিনেশন তো দেয়া হয়েছেই আমাদের, আর বাকি জোটের আলাপ যদি করেন, যদি জোট হয়, যদিও আসলে ইসলামপন্থীদের জোট হওয়ার আলাপ নেই, আছে হলো নির্বাচনী সমঝোতা, আসন সমঝোতা। তো যেটাই হোক না কেন, আমাদের দলের নীতিগত সিদ্ধান্ত এরকমই। ইতিমধ্যে মানব জমিনে একটা রিপোর্টও এসেছে যে খিলাফত মজলিসের ট্রাম্প কার্ড এবার তিনি। তো যদিও এটা আমরা কোথাও বলিনি, কিন্তু ফিল্ড থেকে তারা মোটামুটি এই অবজারভেশনে উপনীত হয়েছেন। তো সংগঠন এ ব্যাপারে একমত, এখানে সর্বশক্তি তারা ব্যয় করছেন, এবং আমার দিক থেকে যতটুকু প্রচেষ্টা, সংগঠনের প্রচেষ্টা এবং কোরবানি ত্যাগ এর চাইতে অনেক বেশি। তো সিদ্ধান্ত এটাই, এবার আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ। তাতে যদি ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য হয় তাও করব, যদি সেটা না হয় এককভাবে করতে হয় তাও করব, যদি ভিন্ন কোনো মেরুকরণের জোট হয় আমরা সেটাও করব, কিন্তু সিলেট 4-এ আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। যেহেতু সিলেট 4-এ আপনি বেশ কয়েক মাস যাবত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেখানে মানুষের দুর্দশা কথা আপনি দেখছেন হাটে ঘাটে মাঠে গিয়ে, তো কোন বিষয়টা আপনার কাছে বেশি মনে হয় যে সমাধান হওয়া উচিত? বাংলাদেশে আসলে সিলেট 4 এমন একটা আসন যে সবচাইতে বেশি খনিজ সম্পদে ভরপুর, যদি আমি বলি তাও এটা অত্যুক্তি হবে না। কিন্তু আবার যদি এটা বলি স্বাধীনতার পর থেকে সবচাইতে বেশি অবহেলিত, দুর্দশাগ্রস্ত, তাহলে এটাও মোটেও ভুল হবে না। এক নম্বরে হলো যোগাযোগ ব্যবস্থারই এত দুরবস্থা, আপনি এখানে কোনো ভালো গাড়ি নিয়েও সেখানে যেতে পারবেন না। একটা রাস্তাঘাটও আপনি এমন দেখাতে পারবেন না যেটা চলার মতো। দু একটা রাস্তা এমন হয়েছে যে মেইন রোডটা কিছুটা চলা যায়, কিন্তু আপনি ভেতরে গেলে আপনার মাহফিলে পর্যন্ত আমাদের কখনো মোটরসাইকেলে যেতে হয়, সিএনজিতে যেতে হয়, বা বড় নোয়াগুলো যেটা আঞ্চলিকভাবে চলে এখানে যেতে হয়। তো সবার আগে দরকার হলো রাস্তাঘাট। 2 নম্বর হলো
আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত বা ভারতকে খুশি করার সিদ্ধান্তের কারণে সেখানে ব্যাপক পরিমাণ মানুষ তারা বেকার হয়ে আছে, কর্মসংস্থানের তাদের কোনো ব্যবস্থা নেই। পাথর কোয়ারি বন্ধ করে দিয়েছিল আওয়ামী সরকার, এবং সেটা যতটা না পরিবেশ রক্ষার খাতিরে, তার চেয়ে বেশি হলো ইন্ডিয়ার ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার খাতিরে। আমরাও বলি যে পাথর কোয়ারি অবশ্যই নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হওয়া দরকার, না হলে কি হবে এর কিছু নমুনা তো আমরা ইতিপূর্বে দেখেছি। যদি নিয়ন্ত্রিতভাবে হয়, যাতে করে পরিবেশও ঠিক থাকে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর আদি যুগ থেকে তো এভাবে চলে আসছে, পাথর আল্লাহর দান, আল্লাহ তাআলাই পাঠিয়ে দিচ্ছে, একবার উত্তোলন হচ্ছে আবার আসছে, পানি আসতে থাকবে, পানির সাথে পাথরও আসতে থাকবে। তো এটা যদি নিয়ন্ত্রিতভাবে সরকারি তত্ত্বাবধানের সাথে যদি এটা ঠিকভাবে ইজারা দেওয়া হয়, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাদের পরিবারের ব্যবস্থা হবে। একান্ত যদি তারা কোনো কারণে এটা চালু নাও করে, তাহলেও তো এরা তো রাষ্ট্রের জনগণ, এদেরকে নিয়ে তো ফিকির করা দরকার ছিল। কিন্তু এই যে এত বিপুল পরিমাণ মানুষ, তাদেরকে নিয়ে কোনো ফিকির করা হচ্ছে না। উল্টো কোনো প্রশাসনিক কর্মকর্তা বলছে তারা চানাচুর বেচে খাক, তারা মুড়ি বেচে খাক। এটা তো একটা অসহায় জনগোষ্ঠীর জন্য তামাশা এবং একটা কটূক্তি করা ছাড়া কিছু না। তা আমাদের দ্বিতীয় বিষয় থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা পাথর কোয়ারিগুলো নিয়ন্ত্রিতভাবে খোলার মাধ্যমেই হোক অথবা অন্য কোনো পদ্ধতির মাধ্যমেই হোক। 3 নাম্বার হলো সেখানে কৃষি কাজ ব্যাপক এবং অনেকে মাছ চাষের সঙ্গেও জড়িত আছে, তাদেরকে নিয়ে ব্যাপক কাজ করার আমাদের প্রয়োজন আছে। আমরা ইশতেহারের মধ্যে আমাদের কিছু প্ল্যান শেয়ার করেছি। 4 নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই করুণ। এই প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা দরকার এবং অনেক জায়গায় ভালো বিল্ডিং পর্যন্ত নেই, এটা করা দরকার। আর 5 নম্বর, যদিও এটা সিরিয়ালে 5-এ বলছে, কিন্তু এটা অনেক ক্ষেত্রে গুরুত্ব সবার শীর্ষে, সেটা হলো ভালো চিকিৎসারও ব্যবস্থা নেই। যার কারণে দেখা যায় মাতৃকালীন সময়ে চিকিৎসা পাচ্ছে না, সন্তান হওয়ার পরে বাচ্চাগুলো চিকিৎসা পাচ্ছে না। একটা মানুষ, সুস্থ সবল মানুষ, তার সেও ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা খাতে ব্যাপক কাজ করার প্রয়োজন আছে। তো এরকম মোটামুটি আমরা 22টা পয়েন্ট চিহ্নিত করেছি, যেটা হলো ফার্স্ট প্রায়োরিটি, সবার আগে এটা কাজ করা দরকার। এগুলো আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এনেছি, এবং যেই দেখছে এটা, যে দলমতের নির্বিশেষে সকলে আমার সঙ্গে একমত পোষণ করেছে। আর আমার আগে এই আসনে কেউ এরকম পরিকল্পিত অঙ্গীকার তারা উপস্থাপন করেনি, যেখানে প্রত্যেকের সমস্যা এবং সমস্যাগুলোর সমাধান উল্লেখ করা হয়েছে। আপনি আওয়ামী লীগ আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, এবং আগামী নির্বাচনে যেহেতু আসন ভিত্তিক নির্বাচনগুলোতে দেখা যায় এক আসনে অনেক প্রার্থী থাকে 3-4 জন করে, তো সেখানকার যে ভোটাররা আপনাকে কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? সবচাইতে বড় কারণ, যেটা আমি আগে উল্লেখ করেছি, যে সেখানকার মানুষ ধর্মপ্রাণ এবং ওলামা ভক্ত। তারা এত বেশি ওলামা ভক্ত যে রানিং কোনো এমপির গালে জুতার বাড়িও তারা মারতে পারবে কোনো আলেমের সাথে যদি বেয়াদবি করে বসে সেই এমপি। এই পরিমাণ তারা আলেমকে দিল থেকে ধারণ করে। আর তাদেরই পার্শ্ববর্তী আসন, অর্থাৎ যা অনেকে এত কাছে যে অনেকের আত্মীয়তা সম্পর্ক আছে সেখানে, জকিগঞ্জ কানাইঘাট, সেখানে 3 জন আলেম প্রার্থী ইতিপূর্বে নির্বাচিত হয়েছে। কিন্তু এত আলেম ভক্ত হওয়ার পরেও স্বাধীনতার 54 বছরেও একজন আলেম এখান থেকে নির্বাচিত হয়নি। আর অন্যান্য যে ইসলামী দলগুলো আছে, বিশেষ করে যারা মাঠে আছে, আমি যদি নাম নিয়েও বলি, জামাত ইসলামী বলেন অথবা জমিয়াত উলামা ইসলাম বলেন, তারাও কে আলেম প্রার্থী মাঠে দেয়নি। তো যার কারণে সবচাইতে বড় পয়েন্ট এটা যে মানুষ আলেমদেরকে ভালোবাসে এবং তারা এবার চায় মাঠে ঘাটে। আমরা এই কথাটাই শুনছি যে একজন আলেম যিনি মসজিদে গেলেও আমাদের ইমাম হবেন, নেতা হবেন, তিনি আমাদের সংসদীয় আসনের ইমাম হবেন, নেতা হবেন। এই একটা কনসেপ্ট আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। তো এই ন্যারেটিভটাই সবার উপরে আমরা রাখবো। দ্বিতীয় বিষয় হলো যে মানুষ দুর্নীতিগ্রস্তদের পেছনে চলতে চলতে বিরক্ত হয়ে গেছে। 5 বার এমপি হয়েছিল বিগত সময়ে, যিনি মন্ত্রীও হয়েছিলেন, প্রতিমন্ত্রী নৌকা মার্কায়, জনাব ইমরান সাহেব। 24,000 কোটি টাকার মামলা নিয়ে এখন তিনি জেলে আছেন। ইন্ডিয়া পালাতে চেয়েছিলেন, কিন্তু ধরা খেয়ে এখনো তিনি জেলে আছেন। কোনো কাজ করেননি, বিলকুলই না। এই আসনে যতটুকু কাজ হয়েছে, সাবেক অর্থমন্ত্রী ছিলেন বিএনপি সাইফুর রহমান সাহেব এবং দিলদার হোসেন সেলিম, ওনাদের হাত ধরে হয়েছে। কিন্তু এই 5 বারের এমপি কোনো একটা কাজও যেটা উল্লেখ করার মতো তারা জাতির জন্য করেন নাই। তো মানুষ এখন চাচ্ছে আস্থার জায়গাটা। তো এখন আলেমের উপর যত সহজে আস্থা রাখতে পারছে, অন্যদের উপর তো পারছে না। আর আমরা তো কিলে নিমেজ আলহামদুলিল্লাহ। কোনো ক্ষেত্রে এই যে 1 বছর সরকার জেল খাটালো, কিন্তু কোনো ধরনের কোনো ন্যূনতম অভিযোগ কিন্তু প্রমাণ করতে পারেনি। যার কারণে হাসিনার সময় আদালত কিন্তু আমাদেরকে
তার শেষ সময় ঘোষণা মানে আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিতে বাধ্য ছিল, এবং ঘোষণাটা আসতে আসতে হাসিনা পালিয়ে গিয়েছিল। মানে সব কাজ আগে সম্পূর্ণ, কিন্তু হাসিনা যাওয়ার 1 সপ্তাহের মধ্যে আমাদের আনুষ্ঠানিক ঘোষণা আসলো এই মামলা থেকে আপনারা মুক্ত। তো কোন লাইনের কোনো অভিযোগ তো আলহামদুলিল্লাহ আমাদের উপরে নাই। আর বাকি যারা প্রার্থী আছে, কারো হলো পাথর চুরির সঙ্গে জড়িত আছে, যার নাম এসেছে, জড়িত আছে কিনা আমি জানি না, বাকি দুদকের তালিকায় নাম এসেছে। কেউ হলো ইতিপূর্বে নির্বাচন করলেও দেখা গিয়েছে আরো 20-30 বছর আগ থেকে নির্বাচন করছেন, কিন্তু বসন্তের কোকিলের মতো নির্বাচনের টাইম ছাড়া টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ বিপদে আপদে পাশে পাচ্ছে না। তো সব মিলে আস্থার ঘাটতি আছে। তো আমাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আস্থার জায়গাটা আছে, এবং এখনো পর্যন্ত আমরা মনে করছি যে এটাই ইনশাআল্লাহ মানুষকে আমাদের দিকে ধাবিত করবে, এবং ইনশাআল্লাহ তারা আমাদের পাশে থাকবে। শেষ প্রশ্ন, যে আপনারা তো যুগপৎ আন্দোলন নিয়ে সম্ভবত মাঠে নামছেন 3 দফা 3 দিনের একটি কর্মসূচি নিয়ে, তো আপনার এই যে 5টি দফা নাকি 7টি দফা, এই দফা নিয়ে যদি বলতেন। 5টি দফা, তো সেখানে আমরা দেখলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধেরও একটি বিষয় আছে। তো একটি দলকে নিষিদ্ধ করা, বা সে সময় তো জাতীয় পার্টি ছাড়াও অন্যান্য দলও তো তাদের সাথে ছিল আওয়ামী লীগের সঙ্গে, তাদের ব্যাপারে আপনাদের কি মত? আমাদের যে 5টি দফা নিয়ে আমরা আন্দোলনে নামছি, সেটার মধ্যে বেশ কয়েকটা দফাতে এমন যেটা সবাই এ ব্যাপারে কথা বলতে বাধ্য বা একমত হতে বাধ্য। যেমন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দেয়া। যদি এটা না হয় তাহলে তো আসলে জুলাই সনদের জন্য এত কিছু আয়োজন, এত ঐকমত্য কমিশনের বৈঠক সবই বেকার হয়ে যাবে। এবং সেই আইনি ও সাংবিধানিক ভিত্তিটা এমনভাবে হওয়া দরকার যে নির্বাচিত সরকার আসার পরও প্রথম যে সংসদীয় যে বৈঠকটা হবে, সেখানে আবার যাতে এমন না হয় যে তারা এটাকে ডিলিট করে দিবে বা এটাকে বাতিল করে দিবে, এমন কোনো নিশ্চয়তাও দিতে হবে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই মর্মে অঙ্গীকার করবে, স্বাক্ষর করবে যে আমরা প্রথম দিন সংসদে বসেই আমরা এটাকে বৈধতা দিব, আমরা এটার বিরুদ্ধে অবস্থান নেব না। পাশাপাশি আমাদের 5 দফার মধ্যে এটাও আছে, এই যে গানের শিক্ষক যে নিয়োগ দিয়েছে বা নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে, অথচ ধর্মীয় শিক্ষক, বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি অনেক প্রাচীন, এবং অধিকাংশ মানুষের চাওয়া এটা। তো গণতন্ত্র তো অধিকাংশ মানুষের চাওয়াকে মূল্যায়ন করে। গান কয়জন চায় নিজের বাচ্চাকে শেখাতে? কিন্তু প্রায় সবাই চায় যে অন্তত প্রাইমারি লেভেলে আমার বাচ্চা ধর্মের বেসিকটা শিখুক। তো আমাদের দাবির মধ্যে এটাও আছে, এটা বাস্তবায়িত হবে। আর আপনি যেটা বলছিলেন জাতীয় পার্টির কথা, জাতীয় পার্টির কাঁধে ভর করে অতীতে যেমন আমরা দেখেছি যে এটাকে একটা গৃহপালিত বিরোধী দলের রূপ দেওয়া হয়েছে, এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যত প্রতিবাদ, যত আন্দোলন, আওয়ামী ফ্যাসিবাদ গড়ে ওঠা এবং টিকে থাকার পেছনে জাতীয় পার্টির অনেক বড় অবদান আছে। এখনো আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির এক নেতা কয়দিন আগে কথায় বলল, আমাদেরকে রক্ষা করার দায়িত্ব হলো বিএনপির। মুখ ফসকে বলে ফেলেছে, যদিও বিএনপি পরে এটার ব্যাখ্যা দিতে চেয়েছে বা স্বীকার করেছে, কিন্তু এটা তো কোনো ভালো আলামত না, গণতন্ত্রের জন্য ভালো আলামত না। তাহলে একটা দল যদি সে সবসময় কারো না কাঁধে ভর করে চলতে চায় এবং তার কাঁধে ভর করে অন্য কেউ পুনর্বাসিত হতে চায়, এটা তো অবশ্যই অ্যালার্মিং ব্যাপার। আমরা দেখেছি জাতীয় পার্টিকে হেফাজত করার জন্য ভিপি নূরকে কি করুণ পরিণতির শিকার হতে হয়েছে। কেন তার মাথায় আঘাত করা হবে? এটা তো যারা আঘাত করছে, জলপাই রঙের বাহিনী হোক আর পুলিশই হোক, তারা যে জানে না এমন তো না যে এভাবে আঘাত করার পরিণতি কি হতে পারে। তারপরে একটা দল, সে দল যেই হোক না কেন, এবং দলের মূল ব্যক্তি তিনি ব্যক্তিগত জীবনে যতই সমালোচিত হোক না কেন, তাকে এভাবে আঘাত করা এই জাতীয় পার্টিকে হেফাজত করার জন্য, এটা তো মোটেও সাধারণ কোনো ব্যাপার না। তো সব মিলে আশঙ্কা এটা যে জাতীয় পার্টিকে আগামী দিনে প্রধান বিরোধী দল বানানোর একটা পরিকল্পনা কেউ কেউ করছে, এবং এটা করলে ফায়দা কি? ফায়দা হলো বাহিরের কিছু শত্রু, কিছু দেশ আধিপত্যবাদী এবং এই দেশের কিছু ব্যক্তি যারা তাদের দালাল বলা যায়, তারা আসলে কোনোভাবেই চায় না যে ইসলামপন্থীরা প্রধান বিরোধী দল হোক, ভাবনা প্রবল। এজন্য তারা চায় যে একটা দল তো ক্ষমতায় যারা যাবে, আর বিরোধী দল হিসাবে তারা এমন কাউকে পাশে রাখবে যাদেরকে দিয়ে নিজেদের কাজ, নিজেদের স্বার্থটাই আদায় করে নিতে পারবে। তো ইতিপূর্বে এনসিপি বা কিছু দলকে দিয়েও এরকম প্ল্যান কারো কারো ছিল, কিন্তু তারা দেখতে পাচ্ছে যে এটা আসলে খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না, বা এভাবে তারা আসলে স্বার্থ আদায় করতে পারবে না। তো এর বিকল্প হিসাবে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা চালানো হচ্ছে। তো এটা তো আসলে দেশের জন্য, রাজনীতির জন্য অবশ্যই ক্ষতিকর ব্যাপার। তো যদি জাতীয় পার্টি নিজস্ব স্বতন্ত্র রাজনীতি করত এবং নিজেও কারো কাঁধে ভর না করত বা কাউকে তার কাঁধে ভর করে
পুনর্বাসিত হওয়ার সুযোগ না করে দিত, তার বিরুদ্ধে আমাদের এত শক্ত কথা বলা লাগতো না। না হলে তো প্রথম দিন থেকে দুই দলের নাম একসাথেই আসতো, একসাথে নিষিদ্ধ করতে বলা হতো। কিন্তু মূলত এখন বলা হচ্ছে ওই ফ্যাসিবাদ দমনের একটা উপায় হিসাবে বা রাস্তাটাও বন্ধ করে দেওয়ার জন্য। না হলে যদি এমন হয় লিফট বন্ধ করলাম কিন্তু সিঁড়ি ঠিকই চালু আছে, তাহলে তো যা হওয়ার তা হতেই পারে, খুব স্বাভাবিক। এর জন্য লিফটও বন্ধ হোক, সিঁড়িও বন্ধ হোক। মূলত এখান থেকে আমরা জাতীয় পার্টির ক্ষেত্রে এই অবস্থানটা নিয়েছি। জি, অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসলে আপনাদেরকে শুনতেই মনে চায় বারবার, তবে সময় স্বল্পতার কারণে আমরা আমাদের বাংলাদেশের খবর পরিবারের জন্য কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ। আপনার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। জাযাকুমুল্লাহু খাইরান।